ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো সায়েন্স ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বইয়ের বল ও গতি এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। দেখো, বল ও গতি চ্যাপ্টারটি থেকে প্রথম যেটা আমাদের পড়তে হবে সেটা কি না স্থিতি বা স্থির বস্তু এবং গতিশীল বস্তু বা গতি। ঠিক আছে, এই সংজ্ঞাটা জানার আগে কিছু বেসিক জিনিস আমাদের কিন্তু জানতে হবে। সেটা কি না, ধরো তোমরা রাস্তা দিয়ে হাঁটছো। ঠিক আছে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তোমরা কি দেখতে পাচ্ছ না, ঘর বাড়ি গাছপালা এগুলো হচ্ছে সব স্থির অবস্থায় আছে। ঠিক আছে, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু এদের স্থান পরিবর্তন হচ্ছে না, এগুলোকে আমরা স্থির দেখলাম। আর তোমার পাশ দিয়ে একটা রেল লাইন গেছে, এই রেল লাইনের ওপর দিয়ে যে রেলগাড়ি যাচ্ছে সেটাকে তোমরা কিন্তু চলমান অবস্থায় দেখতে পাচ্ছ বা গতিশীল অবস্থায় কিন্তু দেখতে পাচ্ছ। তাহলে কি হচ্ছে এখান থেকে না, এই পর্যবেক্ষণ থেকে কিন্তু আমরা দুটো সংজ্ঞা পেতে পাচ্ছি, একটা হচ্ছে স্থির বস্তু আর একটা হচ্ছে গতিশীল বস্তু। তাহলে প্রথম আমরা স্থির বস্তুটা আলোচনা করি, তারপর গতিশীল বস্তুটা আলোচনা করব। ঠিক আছে, দেখো স্থির বস্তুর সংজ্ঞাটা কি না, কিছু বস্তু আমরা দেখতে পেলাম যেগুলো কি সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন হচ্ছে না, তাই সেগুলো স্থির আছে, যেমন ঘর বাড়ি গাছপালা এইগুলো। তাহলে সংজ্ঞাটা কি আছে, কিছু বস্তু আছে যারা পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে সময়ের পরিবর্তনের সঙ্গে স্থান পরিবর্তন করে না, তারা হলো স্থির বস্তু। আর এই যে স্থির বস্তুর অবস্থাটাকে কি বলছে না, সেটা কিন্তু স্থিতি বলা হচ্ছে। যেমন কি উদাহরণ বললাম, ঘর বাড়ি গাছপালা, এছাড়া আরও অনেক স্থির বস্তু আছে। আশা করি বুঝতে পেরেছো স্থির বস্তু জিনিসটা কি বা স্থিতি জিনিসটা কি। এবার আসি দেখো গতিশীল বস্তু। গতিশীল বস্তু কি দেখলে না, রেল লাইনের ওপর দিয়ে রেলগাড়িটা কিন্তু চলে যাচ্ছে, তার মানে কি হচ্ছে, স্থান পরিবর্তন হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে। তাহলে সংজ্ঞাটা আমরা দেখে নিই, কিছু বস্তু আছে যারা পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে, তারা কি না, তারাই হচ্ছে গতিশীল বস্তু। আর এই গতিশীল বস্তুর অবস্থাটাকে কিন্তু আমরা গতি বলছি। যেমন উদাহরণ কি, যেমন ট্রেন, বাস, পাখি। পাখিটাও তোমরা খেয়াল করবে, কারণ কিছুক্ষণ পর এক জায়গায় দেখছো না, আরও কিছুক্ষণ পর কিন্তু সেটা অন্য জায়গায় তোমরা দেখতে পাবে। তাহলে কি হচ্ছে না, সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু তাদের স্থান পরিবর্তন হচ্ছে, সেই কারণেই কিন্তু পাখিটা একটা গতিশীল বস্তু। ঠিক আছে, এবার আসি দেখো, এই স্থিতি আর গতি যেটা আমরা নির্ধারণ করলাম সেটা কি না, আমার সাপেক্ষে আমরা নির্ধারণ করছি। তাহলে এখানে আমিটা কি না, আমিটা হচ্ছে একটা পর্যবেক্ষক। ঠিক আছে, তাহলে এবার দেখো এই পর্যবেক্ষকটা ভালো ভাষায় কি বলে না, এই পর্যবেক্ষককেই কিন্তু ভালো ভাষায় বলা হয় নির্দেশ বিন্দু। তাহলে আমি হচ্ছে একটা নির্দেশ বিন্দু। আমি কি করছি না, কোনো একটা বস্তু গতিশীল কিনা, কোনো একটা বস্তু স্থিতিশীল কিনা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে পর্যবেক্ষকটা কি হিসাবে নির্ধারিত হচ্ছে না, পর্যবেক্ষকটা কিন্তু নির্দেশ বিন্দু হিসাবে নির্ধারিত হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। এবার আসি দেখো গতির প্রকারভেদ। গতিকে আমরা কিন্তু দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে চলন গতি আর একটা হচ্ছে ঘূর্ণন গতি। প্রথমে আমরা একটু চলন গতি সম্পর্কে আলোচনা করে নিই। দেখো চলন গতি জিনিসটা কি না, চলন গতি জিনিসটা হচ্ছে, ধরো আমরা ছাদ থেকে একটা বল আমরা নিচে ফেলে দিলাম। ঠিক আছে, তাহলে কি দেখতে পাচ্ছি না, বলটা সোজা গিয়ে কিন্তু নিচে পড়ছে। আর একটা কি, ধরো যে রেল লাইন আছে, সেই রেল লাইনের ওপর দিয়ে যখন রেল গাড়িটা যাচ্ছে তখন কি হচ্ছে, সোজা পথেই যাচ্ছে, অর্থাৎ যে পথে রেল লাইনটা পাতা আছে ঠিক তার ওপর দিয়ে সোজা পথেই কিন্তু যাচ্ছে। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারছি না, এই দুটো উদাহরণ থেকে আমরা বুঝতে পারছি যে অবস্থানের পরিবর্তন এদের হয় সময়ের সঙ্গে সঙ্গে, কিন্তু অভিমুখের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। দেখো তোমাদের আমি একটু ছবি একটু বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। এইটা হচ্ছে চলন গতির একটা ছবি। ধরো এটা হচ্ছে ছাদ, আমি ছাদ থেকে একটা বল কিন্তু ফেলছি। এই যে গ্যাপগুলো আমি দিয়েছি, সেই গ্যাপগুলো হচ্ছে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এদের স্থান পরিবর্তন। প্রথমে ধরো 1 সেকেন্ডে এইখানে ছিল, তারপর 2 সেকেন্ড পর কি হচ্ছে না, এইখানে চলে আসছে, তারপর 3 সেকেন্ড পর কিন্তু এইখানে চলে আসছে, শেষ পর্যন্ত কিন্তু মাটিতে টাচ করে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি না, বলটা কিন্তু সোজা গিয়ে মাটিতে পড়ছে, কোনো জায়গায় কিন্তু বেঁকে পড়ছে না। মানে আমি ধরো এইখান থেকে মানে নিচের দিকে ফেললাম, সেটা গিয়ে বাঁকা পথে কিন্তু পড়ছে না। তাহলে এখান থেকেই আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে একটা চলন গতির উদাহরণ। কারণ কি, সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে গতিকে নির্দেশ করছে। আর চলন গতিটা কেন বলা হচ্ছে না, কারণ হচ্ছে এরা অভিমুখের কিন্তু পরিবর্তন না করে সোজা পথে যাচ্ছে, সেই কারণে এটা হচ্ছে একটা চলন গতির উদাহরণ। তাহলে চলন গতির উদাহরণটা কি না, চলন গতির উদাহরণ হচ্ছে রেল লাইনের ওপর দিয়ে গতিয়মান রেলগাড়ি। এটা তোমরা জানলে। এবার আসি আমরা সংজ্ঞাটা কি বলছে, স্থির বস্তুর সাপেক্ষে কোনো গতিশীল বস্তুর প্রত্যেকটি কণা
যদি সর্বদা সরল রেখা বরাবর, এটা কিন্তু বরাবর লেখা আছে, তাহলে সরল রেখা বরাবর একই দূরত্ব অতিক্রম করে তাহলে সেই বস্তুর গতিকে চলন গতি বলা হয়। ঠিক আছে, তাহলে উদাহরণটা তোমরা কি লিখে দেবে, তোমরা কিন্তু উদাহরণটা এইটা লিখে দেবে। দেখো, যদি পরে একটি ট্রেন সোজা লাইন বরাবর চলে গেল বা অভিকর্ষের টানে বস্তুটি সোজা নিচের দিকে পড়াও, তাহলে এটাও তোমরা কিন্তু লিখতে পারো। আর এটা কেন নিচের দিকে পড়ছে, কারণ অভিকর্ষ বলটা নিচের দিকে কাজ করছে বলে সেই কারণে। ঠিক আছে, এবার আসি দেখো ঘূর্ণন গতির একটা উদাহরণ। ঘূর্ণন গতির উদাহরণটা কি, যদি তোমরা বাড়িতে সিলিং ফ্যান তোমরা খেয়াল করো, সেখানে কি দেখবে না, সিলিং ফ্যানের যদি 3টে ব্লেডে আমরা যদি কাগজ লাগিয়ে দিই আঠা দিয়ে, তাহলে দেখতে পাবো কি না, সোজাভাবে আমরা কাগজটাকে লাগাচ্ছি প্রথম, কিন্তু যখনই আমরা পাখাটাকে চালাচ্ছি তখন কি হচ্ছে না, কাগজগুলো কিন্তু পাখার সাথে সাথে ঘুরতে আরম্ভ করছে। এটাতে কি দেখতে পাচ্ছি না, এটাতে দেখতে পাচ্ছি যে আমরা যে সোজা পথে লাগিয়েছিলাম সেই পথে না ঘুরে কাগজগুলো কিন্তু একটু বৃত্তাকার পথে ঘুরছে। তার মানে কি হচ্ছে না, সোজা পথে না ঘুরে সেটা কিন্তু বৃত্তাকার পথে ঘুরছে। এর ফলে কি হচ্ছে না, অভিমুখের পরিবর্তন হচ্ছে, আর এই অভিমুখের পরিবর্তন হচ্ছে বলেই এটা কিন্তু ঘূর্ণন গতির একটা উদাহরণ হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে সংজ্ঞাটা কিন্তু এটা জেনে নিই। দেখো কি বলেছে না, স্থির বস্তুর সাপেক্ষে কোনো বস্তু যদি কোনো স্থির বিন্দু বা স্থির অক্ষের চারিদিকে ঘুরতে থাকে তাহলে সেই বস্তুর গতিকে বলা হয় ঘূর্ণন গতি। ঠিক আছে, যেমন একটা উদাহরণ দিয়েছি, দেখো এটা হচ্ছে পাখা আর এইটা হচ্ছে 3টে ব্লেড। ঠিক আছে, আর এখানে দেখো কি বলেছে, আর একটা স্থির অক্ষের চারিদিকে কিন্তু ঘুরছে। এখানে অক্ষটা কি না, মাঝ বরাবর কিন্তু কাজ করছে। মাঝ বরাবর মানে কি, যেখানটা থেকে আর কি সিলিং ফ্যানটা টাচ করে আছে সিলিংয়ে, এই ফ্যানটা সেখান থেকে কিন্তু বরাবর এই বরাবর আর কি ঘূর্ণন অক্ষটা কাজ করছে। এখানে দেখো ঘূর্ণাক্ষ আমি লিখে দিয়েছি সংজ্ঞাটা, আমি তোমাদের একটু বলে দিচ্ছি পরে, প্রথম বুঝিয়ে নিই। এটাই হচ্ছে স্থির অক্ষ, কারণ এই স্থির অক্ষের সাপেক্ষে পাখাটা ঘুরছে। ঠিক আছে, তাহলে যে অক্ষের সাপেক্ষে বস্তুর ঘূর্ণন গতি সম্পন্ন করে তাকেই কিন্তু ঘূর্ণাক্ষ বলে। এখানে স্থির অক্ষটাকে ভালো ভাষায় কি বলছে, ঘূর্ণাক্ষ কিন্তু বলা হচ্ছে। এটা কিন্তু তোমরা ঘূর্ণাক্ষ বলেই জানবে, যেটা আমি ডট ডট দেখো করে দিলাম মাঝখান বরাবর। ঠিক আছে, ঘূর্ণন গতি ও চলন গতির উদাহরণগুলো কিন্তু তোমরা ভালোভাবে বুঝে তারপরেই কিন্তু সংজ্ঞাগুলো একটু মনে রাখার চেষ্টা করো। এবার দেখো, আমি যে গতির দুটো প্রকারভেদ বললাম, চলন গতি ও ঘূর্ণন গতি, সেই দুটো গতি ছাড়াও কিন্তু আর এক ধরনের গতি আমরা দেখতে পাই। সেটা কি না, সেটা কিন্তু মিশ্র গতি। আমি একটু লিখে দিচ্ছি, ঠিক আছে, সেটা কি না, সেটা হচ্ছে মিশ্র গতি। দেখো, মিশ্র গতি জিনিসটার মধ্যেই তোমরা বুঝতে পারছো, এর মধ্যে চলন গতিও আছে প্লাস ঘূর্ণন গতিও কিন্তু আছে। ঠিক আছে, এই দুটোই আছে। চলন গতি আর ঘূর্ণন গতি মিশ্রিত আছে এমন একটি গতির উদাহরণ কি না, যখন দেখবে তোমরা রেলগাড়ির চাকা, রেলগাড়ির চাকাটা এটা ধরো রেল লাইন, ঠিক আছে, আর এটা হচ্ছে রেলের চাকাটা। দেখো, যদি চলন গতি আমরা রেলের চাকাটার ক্ষেত্রে দেখি, সেটা কি না, রেল লাইন বরাবর সোজা যাচ্ছে, তার মানে এটা হচ্ছে চলন গতি আমরা লক্ষ্য করছি চাকাটা। এখানে ঘূর্ণন গতিটা কোথায় হচ্ছে না, ঘূর্ণন গতিটা দেখো এইটা 3 ডাইমেনশনাল বলে হয়তো তোমাদের একটু বোঝানোর একটু অসুবিধা হচ্ছে, আমি একটু বোঝানোর চেষ্টা করছি, তবু তোমরা একটু বোঝার চেষ্টা করো। দেখো, এই খাতাটা হচ্ছে চাকা, মানে এই খাতায় যে ছবিটা আঁকা হয়েছে সেটা হচ্ছে চাকা। ঠিক আছে, তাহলে আর এই ওপর দিকে এইটা হচ্ছে ঘূর্ণাক্ষ, আমার এই পেনটা ধরো ঘূর্ণাক্ষ, আর এইখানটার কাছে কি আছে না, ট্রেনের সঙ্গে কিন্তু এই চাকাটা জোড়া আছে। তার মানে এই ঘূর্ণাক্ষ বরাবর ট্রেনের চাকাটা যুক্ত আছে, তাহলে এই ঘূর্ণাক্ষের চারিদিকে কিন্তু এই চাকাটা ঘুরতে ঘুরতে সামনের দিকে সোজা পথে এগিয়ে যাচ্ছে। তাহলে এই যেহেতু ঘূর্ণাক্ষের সাপেক্ষে এই চাকাটা ঘুরছে, সেখানেই কিন্তু ঘূর্ণন গতিটা লক্ষ্য করা যাচ্ছে। আর চলন গতিটা তোমরা বুঝতে পারলে, কারণ এটা লাইন বরাবর যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে মিশ্র গতির উদাহরণটা তোমরা কি লিখবে না, ট্রেনের চাকা। আশা করি বুঝতে পারলে, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটা। এবার আসছি দেখো সরল রৈখিক দোলগতি। সরল রৈখিক দোলগতিটা জানার আগে তোমাদের যে সংজ্ঞাটা জানতে হবে, সেটা কি না, পর্যাবৃত্ত গতি কাকে বলে। দেখো, পর্যাবৃত্ত গতির ছবিটা আমি একটু দেখিয়ে দিই, তারপরে কিন্তু সংজ্ঞাটা বলছি। এটা একটা ঘড়ি, দেখো আমি এখানে 12 লিখেছি, 3 লিখেছি, 6 লিখেছি, আর এখানে 9 লিখেছি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যখন দুপুর 12টা থেকে রাত 12টা হচ্ছে, তখন কি হচ্ছে, কাঁটাটা কিন্তু দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত পুরোটাই কভার করছে, অর্থাৎ 1 2 3 4 5 6 এগুলো কিন্তু পরপর কিন্তু কভার করছে।
আবার রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত কিন্তু আবার সেই একই পথে কাঁটাটা কিন্তু প্রদক্ষিণ করছে। তাহলে যেহেতু একই পথে যাচ্ছে ঘড়ির কাঁটাটা, তাহলে এই ধরনের গতিকেই কিন্তু পর্যাবৃত্ত গতি বলা হচ্ছে। তাহলে সংজ্ঞাটা এবার আসছি, কি বলেছে, একটি নির্দিষ্ট সময় অন্তর ঘড়ির কাঁটা একই পথ অতিক্রম করে, এই ধরনের গতিকেই বলা হচ্ছে কি না পর্যাবৃত্ত গতি। আশা করি বুঝতে পেরেছো। এবার আসে সরল দোলগতির সংজ্ঞাটা। দেখো সরল দোলগতির সংজ্ঞাটাতেই কি বলেছে, পর্যাবৃত্ত গতি সম্পন্ন, অর্থাৎ কি না ঘড়ির কাঁটার মতো এখানেও একটা কাঁটা থাকবে, সেটা কি না একই পথ কিন্তু নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রদক্ষিণ করবে। তাহলে পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো কণা, এখানে কিন্তু আমি ওখানে কি বলেছিলাম কাঁটা, আর এখানে কিন্তু কণা প্রদক্ষিণ করছে। তাহলে কোনো কণা একটি রেখাংশ বরাবর এক প্রান্তে যাচ্ছে, আবার ওই পথ দিয়েই রেখাংশে অপর প্রান্তে ফিরে আসছে। তাহলে এই ধরনের গতিকে বলা হয় কি না দোল গতি। এই ধরনের গতিকে কি বললাম না দোল গতি। এবার আসি দেখো এই ছবিটা কিসের ছবি না এই ছবিটা হচ্ছে একটা পেন্ডুলাম ঘড়ির ছবি। পেন্ডুলাম ঘড়িতে তোমরা দেখবে এখানে একটা মানে কাঁটা থাকে, সেই কাঁটার এখানে একটা বল মতো ঝোলানো থাকে, ঠিক আছে। এইটা হচ্ছে মানে এই বলটা একবার এই পাশে যায় আর একবার কিন্তু এই পাশে যায়। তাহলে যেহেতু আমরা একই পথ অতিক্রম করতে দেখছি এই বলটাকে, তার মানে এটা কি না এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি সম্পন্ন, ঠিক আছে। এই বলটাকে আমরা যদি কণা হিসেবে ধরি। এবার দেখো এখানে দোলগতির ক্ষেত্রে কিন্তু রেখাংশ কথাটা উল্লেখ করেছে, কিন্তু দেখো আমি যে ছবিটা এঁকেছি সেখানে কিন্তু রেখাংশ এটা বোঝা যাচ্ছে না। তাহলে এটা কি করছে না বলটা কিন্তু একটি বক্রপথ অতিক্রম করছে। যখন এই বক্রপথটা আমি সরল রেখা করে দেবো, অর্থাৎ ছবিটা কীরকম হবে তখন এরকম হয়ে যাবে, আর এটা কিন্তু এইভাবে কিন্তু হয়ে যাবে। তখন কি হচ্ছে না এই বলটা একবার এই পথে মানে এইখানে গিয়ে আবার এইখানে আসছে, আর একবার কি হচ্ছে না যখনই এই প্রান্তে আসছে আবার এই প্রান্তে এসে এইখান থেকে আবার এইখানে আসছে, তারপরে কিন্তু এইখানে ফিরে আসছে। তাহলে এইভাবে কিন্তু এই বলটা মানে নির্দিষ্ট সময় অন্তর অন্তর একই পথ প্রদক্ষিণ করছে। তাহলে এই ধরনের গতিটাই কিন্তু সরল দোলগতি, যেহেতু এটা সরল পথে এটা প্রদক্ষিণ করছে। আমি এটা কি বললাম, এটা হচ্ছে দোলগতির উদাহরণ, আমি দেখো নিচে লিখে দিয়েছি, ঠিক আছে। তাহলে যখন এটা আমি সরল দোলগতি বলবো তখন কিন্তু এই বলটা সরল পথে অতিক্রম করবে। আশা করি বুঝতে পেরে আসি আমরা বৃত্তীয় গতি। দেখো বৃত্তীয় গতির সংজ্ঞাটা কি না কোনো কণা যদি কোনো অক্ষ বা বিন্দুর চারিদিকে বৃত্তপথে গতিশীল হয় তবে কণার গতিকে বলা হয় বৃত্তীয় গতি। সংজ্ঞাটাতে কি বলেছে, কোনো কণা যদি কোনো অক্ষ বা কোনো বিন্দুর চারিদিকে বৃত্তপথে গতিশীল হয় তবে কণার গতিকে বলা হয় বৃত্তীয় গতি। তোমাদের এই সংজ্ঞাটা দেখেই মনে হতে পারে যে বৃত্তীয় গতি আর ঘূর্ণন গতির সংজ্ঞাটা তো আমাদের একই লাগলো, কারণ কি ঘূর্ণন গতির ক্ষেত্র একটা অক্ষের চারিদিকে ঘুরতে হবে, আর বৃত্তীয় গতির ক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি একটা অক্ষ বা বিন্দুর চারিদিকে ঘুরতে হবে। তাহলে এদের দুজনের মধ্যে পার্থক্যটা কোথায় হলো, দেখো পার্থক্যটা বোঝানোর জন্যই কিন্তু আমি এই ছবিটা এঁকেছি। ছবিটা কি না এটা হচ্ছে সূর্য, ঠিক আছে। সূর্যকে এই পৃথিবী প্রদক্ষিণ করছে একটা উপবৃত্তাকার পথে, ঠিক আছে। এটা হচ্ছে উপবৃত্তাকার পথ, আর এইটা কি না এইটা হচ্ছে পৃথিবী। দেখো বৃত্তীয় গতিটা কি না বৃত্তীয় গতির সংজ্ঞাটা দেখো, পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘোরে তখন পৃথিবীকে বিন্দু হিসাবে ধরলে এই গতিকে বলা হয় বৃত্তীয় গতি। অর্থাৎ সূর্যের চারিদিকে যখন পৃথিবী ঘুরছে তখন পৃথিবীটাকে কিন্তু আমরা একটা কণা বা বিন্দু হিসাবে ধরছি, ঠিক আছে। তাহলে এই ধরনের গতিকেই বলা হচ্ছে বৃত্তীয় গতি। এবার আসি আমরা ঘূর্ণন গতি। দেখো ঘূর্ণন গতিটা কি না পৃথিবী যখন তার নিজের মধ্যে অবস্থিত একটি অক্ষের সাপেক্ষে ঘোরে তখন এই গতিকে বলা হয় ঘূর্ণন গতি। অর্থাৎ পৃথিবী কি না এটা হচ্ছে আমি 3 ডাইমেনশনাল বলে হয়তো তোমাদের একটু বোঝার অসুবিধা হচ্ছে, আমি একটু বলে দিচ্ছি। দেখো এইটা যদি পৃথিবী হয়, পৃথিবীর মাঝ বরাবর হচ্ছে ঘূর্ণন অক্ষ, তাহলে এই ঘূর্ণন অক্ষের সাপেক্ষেও কিন্তু নিজের চারিদিকে প্রদক্ষিণ করে পৃথিবী। তখন এই পৃথিবীকে কি হিসাবে ধরা হয়, তখন এই পুরো পৃথিবীটাকে কিন্তু একটা বিস্তৃত বস্তু বা বড় বস্তু হিসাবে ধরা হচ্ছে, আর এই ধরনের গতিকেই কিন্তু তখন কি বলা হচ্ছে ঘূর্ণন গতি। তাহলে তোমরা বুঝতে পারলে, তাহলে বৃত্তীয় গতি মানে হচ্ছে
যখন পৃথিবীকে বিন্দু হিসাবে ধরা হচ্ছে সেটা হচ্ছে বৃত্তীয় গতি, আর পৃথিবীকে যখন বড় বস্তু হিসাবে ধরা হচ্ছে তখন সেটা হচ্ছে ঘূর্ণন গতি। আশা করি বুঝতে পেরেছ। আজকের ভিডিওতে আমি যেটুকু করালাম, কোনো জায়গায় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো।